নমস্কার, আমি রাজা। পাহাড়িয়া টাইমস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এমন একজন লোকের সঙ্গে আলাপ চাইতে এসেছি। যদি শিলিগুড়িকে আমরা এই মুহূর্তে বলি ক্রিকেটের শহর, মানে ঋদ্ধিমান সাহার সৌজন্যে বা রিচা ঘোষের সৌজন্যে, কিন্তু আরো পিছিয়ে যদি আমরা যাই তাহলে শিলিগুড়ির যে মূল পরিচিতি এবং শিলিগুড়িকে জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে যদি নিয়ে আসা হয় বা যদি ধরা হয়, তাহলে যেই স্পোর্টসের হাত ধরে শিলিগুড়ি জাতীয় বা আন্তর্জাতিক মানচিত্রে এসছে সেটা কিন্তু টেবিল টেনিস। এবং আজকে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ উপস্থিত আছেন আমাদের সঙ্গে, যিনি একটা নয় দুটো নয় প্রায় ৪৩টা জাতীয় চ্যাম্পিয়ন এবং বিভিন্ন পর্যায়ে, এবং সঙ্গে সঙ্গে ১৭ জন খেতাবধারী জাতীয় চ্যাম্পিয়নের জন্মদাতা বলা যায়। মানে তার আঁতুর ঘরে এতজন জাতীয় চ্যাম্পিয়ন তৈরি হয়েছে। তাহলে শিলিগুড়ি টেবিল টেনিসের শহর কেন নয়, বা শিলিগুড়ি টেবিল টেনিসের শহর হয়ে আস্তে আস্তে শিলিগুড়ি টেবিল টেনিসের শহর থেকে বিচ্যুত হলো কিনা, এই সমস্ত প্রশ্ন নিয়ে এবং শিলিগুড়ি টেবিল টেনিসের আগামী দিনের রোডম্যাপ কি হবে, এগুলো নিয়ে আমাদের স্টুডিওতে আজকে অমিত দা। নমস্কার। স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। শিলিগুড়ি টেবিল টেনিস এবং নর্থ বেঙ্গল টেবিল টেনিস একাডেমি হালে হয়েছে, তারও আগে শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমি, মানে আতুর ঘর বলতে যা বোঝায়। এবং ১৭ জন জাতীয় চ্যাম্পিয়ন, যদি ভুল না করি তাহলে প্রায় ৪৩ জন জাতীয় পর্যায়ে বিভিন্ন খেতাবধারী বিভিন্ন এজ গ্রুপে, ক্যারিয়ার সাব জুনিয়র মিলে এতজন প্রতিভা উঠে এসেছে। কখনো কি মনে হয় না যে এই যে জার্নিটা, এই যে লম্বা জার্নি, যেটা প্রায় ১৯৯২ থেকে শুরু হয়েছিল বোধ হয়, ১৯৯২, এই জার্নিটা কিছুটা একার উদ্যোগে হচ্ছে বা একারই উদ্যোগে, প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই? অ্যাকচুয়ালি দেখো, আমি ১৯৮০ সাল থেকে টেবিল টেনিসের মধ্যে আছি। তখন বাঘাযতীন ক্লাবে কোচিং করতাম এবং কোচিং ডিগ্রিটা আমি ১৯৮০ সালে নিয়ে এসেছি বিদেশি কোচ পাকিউ গিলের কাছ থেকে। কলকাতায় ক্যাম্প হয়েছিল, ১.৫ মাস ধরে ট্রেনিং ক্যাম্প ছিল। তখন থেকে আমার মনে হয়েছে যে টেবিল টেনিস যদি খেলাতে হয় তাহলে পরে একটা একাডেমি করা দরকার আছে। আমরা চেষ্টা করেছিলাম তখন যে এটা যদি কর্পোরেশন থেকে একাডেমিটা করে এবং শিলিগুড়ির সব প্লেয়ার সেখানে গিয়ে খেলতে পারে তাহলে এটা বেটার হবে। আলটিমেটলি এটা হয়নি, এবং এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এই একাডেমি কনসেপ্টটা এবং একাডেমিটা আমি ১৯৯২ শুরু করেছি, যেটা তুমি বললে। এটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম একাডেমি নামে হয়েছে। এখন প্রায় ভারতবর্ষে ১,০০০-এর উপরে একাডেমি আছে বিভিন্ন জায়গায়। কিন্তু এই একাডেমি কনসেপ্টটা তখন আমার ছিল যে একটা জায়গার থেকে একটা ছাদের তলায় এসে সমস্ত প্লেয়ার খেলবে, সব সুযোগ সুবিধা পাবে। আর তুমি যেটা বললে, ২৪ জন জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে বিভিন্ন এজ গ্রুপে, এবং চ্যাম্পিয়ন ছাড়াও রানার্স আপ হয়েছে, থার্ড পজিশন পেয়েছে, ডবলসে পেয়েছে। আমি ২৪ জন বললাম, শুধু সিঙ্গেলস ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেই ধারাটা চলে আসছিল ২০০৪ সাল পর্যন্ত। তারপর থেকে শিলিগুড়ি পিছিয়ে পড়েছে একটু। এই পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে যে বাংলা এবং উত্তরবঙ্গ এটা দুটা ভাগ হয়ে যাওয়াতে কি হলো, আমরা শিলিগুড়ি প্লেয়ারের সঙ্গে খেলতাম, আমাদের উন্নতি কোনো রাস্তা ছিল না। যার জন্য সেই ২০০৪-এর পর থেকে ২০২২ পর্যন্ত এই অবস্থা চলেছে। সেই জন্য নতুন চিন্তা ভাবনা করা দরকার আছে। আগে আমরা যখন ক্রীড়া সংগঠনের সঙ্গে ছিলাম বা যখন এই বিষয়ে ওতপ্রোতভাবে আমরা যখন জড়িত ছিলাম, তখন আমরা দেখেছিলাম যে প্রায় ক্লাবে স্টেজ 1 টেবিল টেনিস এবং স্টেজ 1 টেবিল টেনিস, স্টেজ 2, এইগুলো ব্যাপারটা একটা মানে প্রায় বাধ্যতামূলক ছিল। এসএমকেপি থেকেও ব্যাপারটাকে জোর দেওয়া হতো এবং একটা ওই যাকে বলে ঘরনা তৈরি হয়ে যাওয়া, মানে ক্লাবের অনুমোদন রাখতে হলে টেবিল টেনিসটাকে খেলতে হবে এবং টেবিল টেনিসটার চর্চা চালাতে হবে। এবং বিভিন্ন কোচ শুধু নয়, বিভিন্ন যত বেশি সেন্টার তৈরি হচ্ছে, যত বেশি স্টেজ 1 হচ্ছে, তত বেশি করে প্লেয়াররা ঢুকছে এখানে। এবং এই ব্যাপারটা যখন আস্তে আস্তে কমে গেল, মানে এখন স্টেজ 1 হয় না বললেই চলে, না হওয়ার মতোই, এবং এই ফ্লোটা এই জন্য আস্তে আস্তে কিছু হয়তো শুকিয়ে গেল। না, আমি কথা বাদ দিচ্ছি না, যেদিন থেকে এগুলো বন্ধ হয়েছে, ক্লাবগুলো উঠে গেছে,
তা উঠে গেছে কেন, কারণটা কি, যে এখন যেমন আপনি সবসময় আগে সিনেমা হল ছিল, এখন সিনেমা হল বন্ধ হয়ে গিয়ে মাল্টিপ্লেক্স হয়ে গেছে, সব ওখানে ঢুকে যাচ্ছে, সিনেমা হল বন্ধ। তেমনি ক্লাবগুলো পারছে না কোচিং ক্যাম্পগুলো চালাতে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যদি অ্যাসোসিয়েশন প্রপারলি সাহায্য না করে, আগে যেমন অ্যাসোসিয়েশন সাহায্য করতো ক্লাব চালানোর জন্য, খরচা কম ছিল, অনেক ক্লাব ছিল, এখন আর সেটা নাই। এখন মাত্র 5টা ক্লাবে টেবিল টেনিস খেলা হয়। তবুও তার মধ্যে হিউজ, আগে যেমন আমাদের 35 টাকা চাঁদা দিয়ে টেবিল টেনিস খেলা যেত, এখন 7,500 টাকা পার মান্থ করে লাগে খেলতে, প্লাস মাল্টি বলের জন্য পয়সা লাগবে। অনেক ক্লাব 4,000 টাকা নেয়, অনেক ক্লাব 3,000 টাকা নেয়। সেই হিসাবে শিলিগুড়ি টেবিল টেনিস আমরা এখনো কম আছে, আমরা 500-1000 টাকাতে এখনো খেলাই আর কি। এই কম্পিটিশনে এসে ছোট ক্লাবগুলো খেলতে পারছে না, আলটিমেটলি ক্লাবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটা কথা তোমাকে বারবার বলতে শুনেছি যে ক্লাস 8 পর্যন্ত দেখো, তোমার একটা common কথা যে ক্লাস 8 পর্যন্ত দেখো, তারপরে ডিসিশন হবে যে তুমি কোন দিকে সুযোগ পাবে, মানে তুমি পড়াশোনায় যাবে না তুমি এটাকেই ক্যারিয়ার হিসেবে। আমার এখনো সেই আছে, এখনো আমি যেমন বলি 8 পর্যন্ত তুমি খেলো, খেলে নিয়ে তারপরে এটা তুমি প্রফেশনালটা ছেড়ে দাও, এবার তুমি পড়াশোনার লাইনটাতে চলে যাও, পড়াশোনা করতে থাকো। এটাকে যদি তুমি চালাতে পারো ভালো, কারণ কি এটা অনেক কাজে লাগে। আমার কাছে দেখা গেছে যারা 7-8 পর্যন্ত খেলছিল কিন্তু এখন কর্পোরেটে চাকরি করছে, প্রচুর ব্যাঙ্গালোরের ছেলে আছে চাকরি করছে, আবার দিল্লিতে আছে। এখানে কর্পোরেট টুর্নামেন্টগুলো হচ্ছে, সেই টুর্নামেন্টে যেহেতু এর আগে খেলেছিল, এরা মোটামুটি ভালো পারফরমেন্স করছে। তাতে কি লাভ হচ্ছে, লাভের মধ্যে লাভ এইটুকু হচ্ছে যে তারা কর্পোরেটে অনেক বেশি দাম পাচ্ছে, কাজের ক্ষেত্রে যেমন পাচ্ছে, যেমন যেহেতু ও প্লেয়ার, দাম এবং ইন্টার কর্পোরেট ইভেন্টগুলো হচ্ছে, তাতে আরো হচ্ছে, এখন প্রচুর হচ্ছে। ব্যাঙ্গালোরে তো প্রতি মাসে 1-2টা হয়, নয়দাতে 2-3টা করে বছরে হয়, এগুলো পাচ্ছে। তা আমি তো ওদেরকে বলি যে তুমি 8 পর্যন্ত খেলো, পারলে খেলাটাকে চালিয়ে যাও, যদি প্রফেশনাল যেতে পারো, তাহলে তুমি যদি কন্টিনিউ করতে পারো, তাহলে তোমার চাকরি হবে, এক গ্যারান্টি আছে। কারণ এখনো চাকরিতে গ্যারান্টি আছে, কারণ এই বছরও প্রায় 7-8টা প্লেয়ার চাকরিতে ঢুকেছে। যদিও অনেকে আমাকে বলেছে বা বলে যে আর শিলিগুড়িতে জাতীয় চ্যাম্পিয়ন হবে না, কিন্তু যখন আমি প্রথম জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করেছিলাম, তখন আমি জানতাম না যে আমি জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করব। যদি একাডেমির অ্যালুমনাই লিস্ট দেখা হয়, অ্যালুমনাই বলতে আমি বলছি কোনো বিদ্যায়তন বা স্কুল বা কোনো কলেজ যখন তৈরি হয়, তখন তার অ্যালুমনাই লিস্ট দেখা হয়, কারা কারা সেখান থেকে তৈরি হয়েছে। সেই জায়গায় যদি আমি দেখছিলাম কদিন আগেও, সেখানে শফিক বসুরায় থেকে শুরু করে যারা যারা এসছে, কস্তুরী, শফিক বসুরায়, আমাদের শুভজিৎ এবং সৌম্যজিৎ, এবং প্রচুর, অঙ্কিতা, শালঙ্কারা, নামের শেষ নেই। এবং এরা নিজ নিজ ক্ষেত্রে কিন্তু একজন তারকা, এবং একাডেমিতে শুধু নয়, ভারতবর্ষকে বহুভাবে এরা গর্বিত করেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং এই যে ধারাটা, এই ধারাটা এখন প্রতিটি রয়েছে। তারপরে জেম ভালো খেলছে, জেম মহানবিশ, এবং এরা যারা খেলছে এখনকার, তারা হয়েছে কি, তাদের কি ব্যাপারটা, তো এটা আগামী দিনে কতটা সুরক্ষিত, মানে শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমি আগামী দিনে আরো চ্যাম্পিয়ন ডেভেলপ করবে? বা না, আমাদের তো এখনো লাইন আপ অনেক আছে। কারণ তুমি যদি এই যে গতকাল একটা টুর্নামেন্ট শেষ হয়েছে, স্টেজ 1 টুর্নামেন্ট, এটা শিলিগুড়িতে প্রথম হলো, মানে এবছর আর কি প্রথম হলো। তাতে 14টা ইভেন্টের মধ্যে প্রায় 90% প্রাইজ আমাদের ছেলেমেয়েরা নিয়ে এসছে। নেপালে গিয়ে একটা টুর্নামেন্ট ওখানে এরা প্রতিদিনরা খেলা নেই, এরা সব ক্লাস্টার খেলতে গেছে, ওখান থেকে জোনাল খেলতে যাবে। তো ন্যাচারালি লাইন আপ আমাদের অনেক আছে, প্রচুর লাইন আপ প্লেয়ার আছে। তো সুতরাং আশা করছি অ্যাকচুয়ালি জাতীয় চ্যাম্পিয়নটা হওয়া খুব, যে আমি জাতীয় চ্যাম্পিয়ন, একটা জোনাল চ্যাম্পিয়ন হওয়া যায়, জাতীয় চ্যাম্পিয়নটা হতে গেলে একটু লাক দরকার, ভাগ্য দরকার হয়। তো আমি প্রত্যেককে বলি যে দেখো, পরিশ্রম করতে হবে, উন্নতির রাস্তাটা তৈরি করতে হবে, কিন্তু সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমার 11 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার শেষ নাই। তুমি 10-এ গিয়ে মনে করলাম আমি দাঁড়িয়ে পড়লাম, তাহলে আর কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। না, এই জায়গাটাতে একটা ব্যাপার যে এই যে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কাঁধ ঘষাঘষি, এই ব্যাপারটা এক্সপোজার,
এই ব্যাপারটা কিন্তু একটা হয়তো বিরাট ফ্যাক্টর, যে মানে আমাদের আগে যারা প্যাডলার ছিল অতটা হয়তো বিদেশি প্লেয়ারদের সঙ্গে সংস্পর্শে থাকতে পারতো না বা আসতে পারতো না। সৌভিকদের সময় ওই এক্সপোজারটা ছিল না। পরবর্তীতে শুভজিৎ গেছিল, তারপরে সৌম্যজিৎ তো সুইডিশ লিগে দীর্ঘদিন খেলেছে, এবং এই ব্যাপারগুলো এবং ওদের যে স্টাইলগুলো, ওদের যে প্লেইং স্টাইল, যে সুইট কান্ট্রিগুলো বা কোরিয়ান কান্ট্রি বা চীন, এদের সঙ্গে এখন রপ্ত করার জন্য বা যে ধরনের প্র্যাকটিস দরকার সেগুলো এখন একাডেমিতে কি সেগুলো সেই সমস্তগুলো চলে। দেখো, স্টাইল অফ গেম এবং প্র্যাকটিস দুটোই আমরা যা খেলে আর কি একই খেলে, কোনো ডিফারেন্স নাই যে বলা যাবে যে কোরিয়ানরা এই সার্ভিস করতে পারছে আমরা পারছি না। তাহলে তফাৎটা আগে কি হয়? তফাৎ হচ্ছে মেন্টালিটি তফাৎ আছে, মানসিকতা তফাৎ আছে, যে বলটাকে যে যত বেশি বোর্ডে রাখতে পারবে তার গেমটা বেশি আছে। কিন্তু যখন সে বোর্ডে রাখতে পারছে না, তার অনেকগুলো কারণে হচ্ছে যে আমি যার সঙ্গে প্র্যাকটিস করছি বা যখন খেলতে যাচ্ছি তখন হয়তো আমি মারছি, অপোনেন্ট মিস করছি, অপোনেন্ট মারছে, আমি মিস করছি, এই সংখ্যাটা বেশি, বোর্ড কন্ট্রোলের ব্যাপারটা বেশি। কিন্তু যদি এটা করতে পারে তাহলে তো আলটিমেটলি সেম দাঁড়িয়ে যাবে। একটা ক্রীড়া প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কিছু বড় টুর্নামেন্ট দরকার। আমরা দেখেছি শিলিগুড়িতে আগে সেই বাঘাযতীন পার্কে যখন স্টেট হল, সেই কাঠের প্ল্যান্টেশন করে, তার পরবর্তীতে আমাদের ইস্টজন টেবিল টেনিস স্টেডিয়াম অ্যানেক্সে, তারপরে ইন্ডোর স্টেডিয়াম তৈরি হলো। কিন্তু আমরা যতটা আশা করেছিলাম আরো বেশি করে টুর্নামেন্ট শিলিগুড়িতে আসবে বা শিলিগুড়ি আরো বেশি করে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল টুর্নামেন্ট গুলো করবে, সেটা শিলিগুড়ি করতে পারেনি। না, ইন্ডোর স্টেডিয়ামে অনেকগুলো টুর্নামেন্টই হয়েছে। 2008, হ্যাঁ, 2008-এ সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, জোনালস হয়েছে, ইউথ চ্যাম্পিয়নশিপ একটা হয়েছে। কিন্তু 18টা দেশকে নিয়ে ব্যাপার হচ্ছে এখন একটা টুর্নামেন্ট করতে গেলে পরে 20 লাখ টাকা প্রাইজ মানি দিতে হয়। যদিও এন্ট্রি ফি 20 লাখ টাকা বেশি ওঠে, কিন্তু আনুষ্ঠানিক খরচা থাকে। এখন স্পন্সর লাগবে, স্পন্সরটা যদি প্রপার জোগাড় করতে পারে তাহলে হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে অল ইন্ডিয়া টুর্নামেন্টগুলো অলরেডি এক একটা স্টেট নিয়ে নিচ্ছে, যেমন আবার মধ্যপ্রদেশ ও নিয়ে নিয়েছে, গুজরাট নিয়ে নিয়েছে, ওদিকে চণ্ডীগড় নিয়ে নিয়েছে। এবার নেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে, নেওয়া গেলে আগে প্ল্যানিং করতে হয়। যেমন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করতে 2036-এ অলিম্পিক নেবে, এখন থেকে প্রস্তুতি দিচ্ছে। তা এখানে যদি নর্থ বেঙ্গলে বা ক্যালকাটায় করতে হয় তাহলে প্রস্তুতি এবছর নিতে হবে আগামী বছরের জন্য। আগামী বছর দিয়ে যখন যাচ্ছে তখন অলরেডি কেউ ওটাকে বুক করে দিচ্ছে, কস্ট লেভেলটা বেড়ে যায়, তার জন্য অসুবিধা হচ্ছে। এটা একটা সমস্যা আছে। আর যেহেতু এখনো আমি মনে করি যে বাংলা এবং উত্তরবঙ্গ একসঙ্গে হওয়াতেও যে কমিটিটা এখনো সঠিকভাবে কমিটিটা হয়নি। যদিও প্রচুর প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার ঢুকেছে, কেউ ঢুকেছে, কিন্তু যে একটা কনস্ট্রাকটিভ মনোভাব যে বাংলা টেবিল টেনিসকে উন্নত, শুধু বাংলার ক্যালকাটা টেবিল টেনিস উন্নত আছে, যদি শিলিগুড়ি হোক, কুচবিহার হোক, জলপাইগুড়ি হোক, আলিপুরদুয়ার হোক, মালদা হোক, উন্নতি করতে হয় তাহলে আমাকে আরও প্ল্যানিং নিতে হবে। সেই প্ল্যানিংটা যেহেতু নাই এদের ক্ষেত্রে, সেই জন্য এই শিলিগুড়ি বাদে উত্তরবঙ্গে আর কোথাকার আমরা জানি নর্থ বেঙ্গল টেবিল টেনিস একাডেমি একদম হালে হচ্ছে, এটা প্রথমেই আমি বললাম। কিন্তু ওদিকে ভারতী ঘোষ, এদিকে আমাদের এই একাডেমি শিলিগুড়ি টেবিল টেনিস একাডেমি। কলকাতার দিকে যদি আমরা যাই, আমরা দেখেছি নাকেলডাঙ্গা টেবিল টেনিস একাডেমি, জয়ন্ত কুচিলালের, জয়ন্তদা গত বছর চলে গেলেন, এবং তারপরে তপন চন্দ্র এখন কাজ করছেন, এবং এই ধরনের কন্টেম্পোরারি কোচেরা যারা বাংলার টেবিল টেনিস নিয়ে কাজ করেছে। এবং এখন কি মনে হয় না একটা বয়সে এসে যে কিছুটা একা হয়ে যাচ্ছি এবং এই দায়িত্বটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে? যদিও একাডেমিতে এখন 7 জন ছেলে কাজ করছে কোচিং হিসেবে, কোনো সময় একটু টায়ার্ড মনে হয় না যে একটা বিরাট প্রজেক্ট চলছে? না, টায়ার্ড মনে হয় না এই জন্যই, কারণ আমি তো এটাকে ধর্মকর্ম দুটাই করেছি। হ্যাঁ, ধর্ম এবং কর্ম দুটাই করেছি। ন্যাচারালি এটা মনে হয় না। যতদিন পারি শরীর চলে, আমি এখনো ডেলি প্রায় 8 ঘন্টা একাডেমিতে থাকি। ঠিক আছে, এই আড্ডার টাইম 1.5 ঘন্টা, বাদ বাকি টাইম একাডেমি থাকে। তো যদি শিলিগুড়িকে আগাতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে সবাইকে নিয়ে করা উচিত, এবং এই জন্য আমি একটা আর্টিকেল লিখেছি এবার কর্পোরেশন বের করবে দুর্গাপূজার আগে। তাতে বলেছি
যে মেয়ের এরা দর্শকদাকে বলছে মেয়ের দায়িত্ব আছে শিলিগুড়ি টেবিল টেনিসের উন্নতির জায়গাটা নিয়ে যেতে। তার জন্য সবাইকে ডেকে নিয়ে যাতে সবাই মিলে করতে পারে তাহলে হবে, কিন্তু তা না হয় আমি যদি ভাগাভাগির রাস্তা এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ যে এই টেবিল টেনিস যদি আমরা ওরা বিভাজন বা এটা তৈরি হয়, তাহলে আখেরে টেবিল টেনিসের ক্ষতি নয়, শুধু শিলিগুড়ির ক্ষতি। শিলিগুড়ির ক্ষতি এমন কি হচ্ছে যে আমি দুটো ভালো প্লেয়ারকে একটা জায়গায় মিট করে দিয়ে একজনকে আউট করে দিলাম, এই যে মানসিকতা, প্লাস যারা আম্পায়ারিং করে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই ফল ডেকে দাও, অমুক করে দাও, এগুলো আছে অনেক কিছু আছে। তো এগুলো তো বন্ধ করতে হবে, এগুলো আমার তো মূল লক্ষ্য হচ্ছে শিলিগুড়ির প্লেয়ার উন্নতি করুক। আমাদের একটা লড়াই হবে হচ্ছে, আমাদের লড়াই বর্তমানে কলকাতার সঙ্গে লড়াই, যখন স্টেট লেভেল হবে আমাদের কলকাতার লড়াই, সেকেন্ড লড়াই আমাদের অল ইন্ডিয়া লড়াই। তা আমাদের যদি কলকাতাকে লড়াই করতে হয়, আমি যদি আমার নিজেকেই ডিপ্রাইভ করি, তাহলে আমি সব যদি নিজেদের মধ্যে চলে আসে তাহলে হবে না। আবার ঠিক তেমনি আমি যখন অল ইন্ডিয়াতে যাব, অল ইন্ডিয়া খেলতে যাচ্ছি, তখন যদি সারা বেঙ্গল প্লেয়ার এক জায়গায় হয়ে অল ইন্ডিয়া লড়ে তাহলে বেটার হবে। আর আমরা এখন যদি বেঙ্গল মনে করে ধরো একটা কোচ গেল, সে গিয়ে শিলিগুড়ি প্লেয়ারটা হারুক, এই মানসিকতা হয়, তাহলে আলটিমেটলি বেঙ্গলের ক্ষতি। এই ক্ষতির থেকে বন্ধ করতে হলে এটার একমাত্র পারে এখন বর্তমানে গৌতম দেব পারে। গৌতম দেব যদি মনে করে যে আমি সবাইকে নিয়ে একটা কমিটি করব, কমিটি করে যারা টেবিল টেনিস চালাবে এবং তার একটা রিপোর্ট যেটা দেবে, কর্পোরেশনের রিপোর্টটা দেবে। কিন্তু শিলিগুড়িকে বাঁচাতে গেলে এই ধরনের একটা কাজ করতে হবে। আমরা আজকের আলোচনায় অমিতদার কাছ থেকে যেগুলো শুনলাম, যে বিশ্লেষণ এবং যেই অন্তর্দৃষ্টি দিয়ে শিলিগুড়ি টেবিল টেনিসকে দেখার যে প্রক্রিয়াটা আমরা শুনলাম, সেই প্রক্রিয়াটা কিন্তু একটা আই ওপেনার এই জন্যই যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইভাবে নয়, আগামী দিনে শিলিগুড়ি টেবিল টেনিসকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং হয়তো আগামী 5 বছর বা 10 বছরের ভাবনা চিন্তা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে একটা রীতিমতো বিশ্লেষক দৃষ্টিভঙ্গি অমিতদা রাখলেন আমাদের সামনে। এবং আমাদের প্রত্যেকের কাছে এটা কিন্তু শুধু মানে শিলিগুড়ি টেবিল টেনিসের কাছে নয়, জাতীয় টেবিল টেনিস এবং আন্তর্জাতিক পর্যায়ে এটা কিন্তু একটা আই ওপেনার হতে পারে। অমিতদা, ছুটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আগামী।